So, hello students, ওয়েলকাম অ্যাগেইন টু সার্কুলার। এবং আমাদের যে ক্লাসটা কন্টিনিউ চলছিল সেটা মাঝে কদিন অফ ছিল। আগের দিন বলেছি একটা শর্ট ভিডিও বানাই, টাইমের সমস্যা হচ্ছিল, দ্যাটস ওয়াই বানাতে পারছিলাম না। ঠিক আছে, মানে ক্লাসগুলো রেকর্ড করতে পারছিলাম না। সো আজ থেকে আবার ফ্রি, তাই যেভাবে ক্লাসগুলো চলছিল সেভাবে আবার স্টার্ট হবে, চলো। ঠিক আছে, আগের দিন লাস্ট ক্লাসে আমরা এই এনটিপিসি সিবিটি টু এরই একটা শিফট ডিসকাস করেছিলাম। ঠিক আছে, আজকে সিমিলারলি সেরকম আরেকটা সিবিটি টু এর শিফট ডিসকাস করি, দেখি কি হাতি ঘোড়া আছে এই শিফটের মধ্যে। ঠিক আছে, কি প্রশ্ন জিজ্ঞেস করছে বা কমেন্ট টমেন্ট পাচ্ছি কিনা আমরা দেখি আগের প্রিভিয়াস ওই 8-10টা ক্লাস থেকে। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হাউ মেনি মিলিয়ন প্লাস সিটিজ ওয়ার দেয়ার ইন ইন্ডিয়া? মানে ভারতের এই 11 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে কটি মিলিয়ন প্লাস শহর ছিল? ঠিক আছে, এখন এটা ছিল, ভালোই বলেছে ছিল, এখন এটা নেই, মানে এখন বেড়ে গেছে। এটা হবে আমাদের, বলছি, দ্যাট উইল বি তিপ্পান্নটি। আমাদের সেই 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোটমাট আমাদের মিলিয়ন প্লাস সিরিজ ছিল 53টি। ঠিক আছে, 1 মিলিয়ন মানে কত? আমাদের 10 লাখ। ঠিক আছে, সেই মিলিয়ন প্লাস সিরিজ ছিল আমাদের 10 লাখের বেশি, 53টি। চলো, দেন আসি আমাদের এক্সট্রা ইনফরমেশন, যেটা আছে দেওয়া আছে আজকে সেক্স রেশিও। আগের দিন, আগের দিন না, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল সেখানেও সেন্সাসের বেশ কয়েকটা কোশ্চেন, মানে বেশ কয়েকটা এই ডিটেলস গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে সিমিলারলি সেরকম এই সেক্স রেশিওটা সেদিন হয়নি, আজকে হবে। চলো। হুম। আমাদের সেক্স রেশিও বলতে গেলেই ফার্স্টে বোঝা উচিত যে প্রতি 1000 জন মেল, ঠিক আছে, পুরুষ, প্রতি 1000 জন পুরুষে যত ফিমেল আছে, ঠিক আছে, প্রতি 1000 জন মেলে যতজন ফিমেল আছে সেই রেশিওটাকে আমাদের কি বলা হয়? সেক্স রেশিও। ঠিক আছে, এই সেন্টেন্স ওয়াইজ বা আমাদের স্টেটমেন্ট ওয়াইজও কোশ্চেন এখান থেকে তৈরি হয়, যে বলে দেবে যে মেলের নাকি ফিমেলের, ফিমেলের না মেলের, এভাবে তোমাদের ডিফাইন করতে হবে। তাহলে প্রতি 1000 জন মেলের প্রতি কতজন করে ফিমেল আছে সেই হিসেবে আমাদেরকে এটা ধরা হয়। ঠিক আছে, চলো, এটা 2000, তাহলে আমাদের 1 সাল থেকে 11 সাল অব্দি আমাদের সেক্স রেশিও কত ছিল? তখন হবে আমাদের 933 থেকে, মানে 2001 সালে যদি আমাদের সেক্স রেশিওটা জিজ্ঞেস করা হয় তখন ছিল আমাদের 33,900। ঠিক আছে, এবং যে 2011 সালে জিজ্ঞেস করা হয় সেক্স রেশিও কত, সেটা কত হবে আমাদের? 943। এটা হলো মেয়েদের সংখ্যা, যে প্রতি 1000 জন পুরুষে এতজন ফিমেল আমাদের রয়েছে। ঠিক আছে, যেটা আসি আমাদের স্টেট, যে সব থেকে কোন স্টেটে সেক্স রেশিও বেশি, মানে যে প্রতি 1000 জন পুরুষে কতজন ফিমেল, সেটা কোন স্টেটে সব থেকে বেশি, সেটা হলো আমাদের হায়েস্ট কেরালাতে। যেমন কেরালায় আমাদের লিটারেসি রেটও সব থেকে বেশি, সিমিলারলি এই সেক্স রেশিও কেরালাতে সব থেকে বেশি। ঠিক আছে, 1084, দুটো নাম্বার সব কেরালার সাথে নাম্বার দুটোই মনে রাখতে হবে। যেটা সব থেকে লোয়েস্ট বলা হয়, লোয়েস্ট হলো আমাদের হরিয়ানাতে। ঠিক আছে, এবং যদি ইউটি আসি, মানে আমাদের ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরিতে যদি হায়েস্ট ধরা হয় সেটা হলো পুদুচেরি। পুদুচেরিতে কত আছে আমাদের? 1037। দুটো নাম্বার সঙ্গে মনে রাখবে, আমি নাম্বার ইনক্লুডেড ভাবে আমি পরীক্ষায় প্রশ্ন পেয়েছি। দেন আমাদের লোয়েস্ট, লোয়েস্ট হলো আমাদের দমনদ্বীপ, দমনদ্বীপ কত? 628। এগুলো একটু ফ্যাক্ট বেসিস প্রশ্ন, ঠিক আছে, তাও বারবার শুনবে, আই থিঙ্ক মনে থেকে যাবে, সমস্যা হবে না। আর এগুলো যদি জন্য যদি ট্রিক বানাতেও চাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি দমনদ্বীপটা এরকম ভাবে মনে রাখতে পারো যে দমনদ্বীপে মেয়েদের খুব পরিমাণে দমন হচ্ছে, দ্যাটস ওয়াই ওদের সেক্স রেশিও এই জায়গাতে কম, মাত্র 618। দেন যদি কোনো ডিস্ট্রিক্টে আসে, পার্টিকুলার আমরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্টের মধ্যে হায়েস্ট হলো আমাদের মাহে, মাহে পুদুচেরি, পুদুচেরির মাহেতে হলো সব থেকে হায়েস্ট সেক্স রেশিও। এবং যদি সব থেকে কম ধরা হয় সেটা হলো আমাদের দমন। দমন একটু আগে বললাম, দমন, এই দমন এখানেও লোয়েস্ট। ঠিক আছে, চলো এবার আরো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এখান থেকে দেখে নিই, সেটা হলো গ্রোথ রেট। আমাদের যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, এদের যে গ্রোথ রেটটা কত হারে বাড়ছে, বা এখন মানে এদের পপুলেশন পার্সেন্টেজ কত আছে আমাদের ইন্ডিয়ার যেই এখন পপুলেশন তার মধ্যে, সেটাতে দেখি। ঠিক আছে, যদি হিন্দু বলা হয়, হিন্দু এই পুরো অ্যাবসলিউট যে নাম্বারগুলো তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, তার জন্য বলছি, এটা হয়তো কোথাও টুকে নিয়ে চিপকে রাখো যাতে চোখের সামনে বারবার পড়ে, নয়তো বা বারবার ক্লাসটা শোনো, কারণ এই প্রত্যেকটা নাম্বার দিয়ে তোমাকে প্রশ্ন আসবে। ঠিক আছে, চলো, ফার্স্ট হলো আমাদের হিন্দু। হিন্দু তাহলে আমাদের পপুলেশন কত পার্সেন্টেজ এখন কভার করে রেখেছে, সেটা হলো 79.80%। ঠিক আছে, মুসলিম কত? 14.23%। খ্রিস্টান হলো 2.30%। শিখ হলো আমাদের 1.72%।
বুধ হলো আমাদের কত 0.70%, আর জেন জেন হলো আমাদের 0.37%। এবং এই জেন থেকে আরেকটা ফ্যাক্ট আমাদের মনে রাখা দরকার, যে আমাদের পুরো পপুলেশনের মধ্যে এই জেন যে কমিউনিটিটা, এটা হলো সব থেকে লিটারেট, মানে লিটারেট দ্যাট মিনস সব থেকে শিক্ষিত কমিউনিটি, মানে আমাদের যে রিপোর্টগুলো পাবলিশ হয় তার বেসিসে। এবং যদি সব থেকে ইলিটারেট যদি কোনো ইয়েকে ধরা হয়, কাস্টকে ধরা হয়, সেটা আমাদের মুসলিমকে, আমাদের এই রিপোর্ট বেসিসে মুসলিমকে ধরা হয়েছে। এবং সব থেকে নলেজেবল হলো আমাদের জেন, এবং এদের পার্সেন্টেজও নেই বললেই চলে। ঠিক আছে, আর জোরাথাস্ট্রিয়ান, জেড ও আরও, দ্যাট মিনস আমি এখানে জোরাথাস্ট্রিয়ান লিখতে গিয়েছিলাম, এটা হলো না না মানে নট অ্যাপ্লিকেবল, বা এরা নেই, ইন্ডিয়াতে নেই বললেই চলে জোরাথাস্ট্রিয়ান। ঠিক আছে, এবং আদার রিলিজন হলো আমাদের 9%। এবার তোমার যদি মনে হয় যে আদার রিলিজনে কিন্তু আমার মনে রাখতে হবে, হ্যাঁ নিশ্চয়ই রাখতে হবে। কারণ আমি এরকম ভাবেও পিওয়াইকিউতে পেয়েছি যে প্রশ্ন ছিল যে আদার রিলিজনের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিলং করে, নিচে অপশন ছিল 0.8, 0.9, 0.7। কি করবে তখন? ঠিক আছে, তো এটাকে মনে রাখতে হবে। এবার আসি আমাদের ডেকাডাল গ্রোথ রেট। ডেকাডাল মানে প্রতি দশকে, ডেকাড দ্যাট মিনস আমাদের দশকে কতজন, মানে যে বৃদ্ধির হার সেটা সবথেকে কাদের বেশি, সেটা হলো আমাদের মুসলিমদের বেশি, প্রায় 24% হারে এরা প্রত্যেক দশকে বৃদ্ধি লাভ করছে। এবং সবথেকে কম কারা? আমাদের জৈনদের। ঠিক আছে, মানে এদের হাইয়েস্ট লিটারেসি রেট, বাট এদের পপুলেশন আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, কম বাড়ছে না। ঠিক আছে, চলো, অনেকগুলো ফ্যাক্ট হলো, আগেও বেশ কয়েকটা না, অনেকগুলো ভালো ভালো ফ্যাক্ট ডিসকাস করা হয়েছে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর। দ্য চম্পারণ সত্যাগ্রহ টুক প্লেস ইন দ্য ইয়ার, মানে কত সালে আমাদের চম্পারণ সত্যাগ্রহ হয়েছে? চম্পারণ সত্যাগ্রহ আহ, এই সত্যাগ্রহের আগে আগে মাঝে মাঝে টাইম টুইস্টার হয়ে যায়। ঠিক আছে, চল, এই সত্যাগ্রহের আগে আমরা দেখে নিই যে গান্ধীজির যে আগমন ভারতে, সেটা এই গান্ধীজি হলো অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের ভারতে, যাকে ছাড়া আমাদের কিছু চলে না, দ্যাট মিনস টাকা টাকার মধ্যে তার ছবি আছে। ঠিক আছে, চল, সিমিলারলি গান্ধীজি আমাদের কত সালে জন্মগ্রহণ করে? 2 অক্টোবর, সবাই আমরা জানি। এবং কত সালটা ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ সালটা দিয়ে আমি বেশ কয়েক জায়গাতে প্রশ্নটা পেয়েছি যে কত সালে গান্ধীজি জন্মগ্রহণ করে। 1869। ঠিক আছে, এবং কোথায় এরা বার্থ হয় আমাদের, মানে জন্মগ্রহণ করে বিহারের পোরবন্দর নামের একটা জায়গাতে। এনার খুব একজন অ্যাফ্লুয়েন্ট পরিবার থেকে যিনি বিলং করতেন। ঠিক আছে, ওনার ওই জিনিসটা যাচ্ছি না, চলো। 1915 সালে, কিন্তু তারপরে সাউথ আফ্রিকাতে নিজের পড়াশোনা, সাউথ আফ্রিকায় না, নিজের লন্ডনে নিজের পড়াশোনাগুলো পার্সিউ করতে যায়। দেন সাউথ আফ্রিকাতে গিয়ে অ্যাডভোকেটি করতে যায়। দেন ওখানে বেশ কয়েকটা কেস লড়ে বা আন্দোলন করে। সেখান থেকে প্রেরণা হয়ে উনি 1915 সালে ভারতে আসেন। ঠিক আছে, এবং এই কত তারিখে আসেন? আমাদের 9 জানুয়ারি ভারতে আসেন। এবং ব্যাক টু ইন্ডিয়া। এবং এই দিনটাকে আমাদের কি বলা হয় বলতো? এই 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে আমাদের পালন করা হয় 9 জানুয়ারি। ঠিক আছে, তারপরে আসি আমাদের 1917, মানে বেশ কয়েকটা গান্ধীজির উল্লেখযোগ্য যে আন্দোলন, তার মধ্যে হলো এটা একটা চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ ডিস্ট্রিক্টে কোথায় অবস্থিত? মানে বিহারে। ঠিক আছে, কত সালে হয়েছিল? 1917 সালে। কে গান্ধীজিকে ইনভাইট করেছিল এই সত্যাগ্রহটা লিড করার জন্য? তিনি হলেন আমাদের রাজকুমার শুক্লা। এবং এগেনস্ট কোন, মানে কিসের বিরুদ্ধে? এটা হলো 3 কাঠিয়া সিস্টেম যেটা ছিল, 3 ভাগের 1 ভাগ আমার ব্রিটিশরা বলতো, তার বিরুদ্ধে এটাকে আমাদের বিরোধিতা করার জন্য গান্ধীজিকে রাখা হয়। এবং আরো একটা জিনিস আসতে পারে তোমাদের মাথায়, যে সত্যাগ্রহ। সত্যাগ্রহ জিনিসটা কি? সত্যাগ্রহ জিনিসটা হলো নাথিং বাট যে সত্যের পথে চলে অহিংসাকে বিরোধ করা, মানে অহিংসার যেই পন্থাটা, সেটাকে না আপনিয়ে তুমি সত্যের পথে চলে তুমি কতটা জিনিস অ্যাচিভ করতে পারছো, বা তুমি যেই মানে সত্যের পথটাকে যে ধরে রেখেছো, সেটাকেই আমাদের ওয়ান কাইন্ড অফ কি বলা হয়? সত্যাগ্রহ। ঠিক আছে, তো সত্যের পথে চলবো, অহিংসাকে আমরা অহিংসাকে বলছি কেন, হিংসাকে, অহিংসা আমরা মেনে চলবো, কিন্তু হিংসা আমরা করবো না। তো উল্টো বলে ফেলেছি। ঠিক আছে, যাই হোক, কারেক্ট করে নাও। চলো, এবার 1918 সাল। এবার 1918 সালে আরো একটা ইম্পর্টেন্ট আন্দোলন গান্ধীজি লেড করেন, সেটা হলো আমাদের আমেদাবাদ মিল স্ট্রাইক। এটাও প্রশ্ন আছে যে আমেদাবাদ মিল স্ট্রাইকে কে গান্ধীজিকে ডেকেছিল? সেটা হলো আনসুরিয়া সারাভাই। ঠিক আছে, এবং এই 1918 সালেই আরো একটা সত্যাগ্রহ গান্ধীজি লিড করে, সেটা হলো খেদা সত্যাগ্রহ। ঠিক আছে, এখানে গিয়ে ওনার এই সর্দার প্যাটেলের সাথে দেখা হয় বা মেট হন, বা ইনি দুজন মিলে এই জায়গাটাকে, আন্দোলনটাকে এই লিডারশিপ, মানে কি বলে ওটাকে, লেড করেছিল। ঠিক আছে, এবং যদি তোমার অপশনেও থাকে যে গান্ধীজি করেছিল না সর্দার বল্লভভাই প্যাটেল করেছিল, এভাবে পেয়েছি অপশনটা। ঠিক আছে, তখন তোমার গান্ধীজি কিন্তু মারতে হবে, সর্দার বল্লভভাই তখন মারলে হবে না। চল, তাহলে আই থিঙ্ক আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে চম্পারণ সত্যাগ্রহ টুক প্লেস ইন হুইচ ইয়ার? কত সাল দেখলাম তো, অপশনও দিয়েছি ভাই,
উনি তো এই সালগুলোতে উনি বাড়িতেই ছিল না, উনি ছিল তখন সাউথ আফ্রিকা, আমাদের এই লন্ডন ফান্ডন ওইদিকে। ঠিক আছে, 1915 সালে বাড়িতে আসলো। এবং তাহলে ফার্স্ট যে আমাদের এটা, সেটা হলো কত সালে? 1917 সালে। নেক্সট কোশ্চেনে মুভ করি। হুইচ অফ দ্য, আর সত্যি বলতে গেলে এই কোশ্চেনটা করানো, যদি কারোর মনে হয় যে বিশ্বাস হচ্ছে না, পুরোনো ক্লাসিকে দেখতে পারো। ঠিক আছে, করানো বলছে। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি? নন কনভেনশনাল, দ্যাট মিনস, নন কনভেনশনাল মিনস কি? যে অপ্রচলিত। অপ্রচলিত মানে কি? যে আমাদের কাজ হয় কিন্তু সেটা আমাদের বেশি প্রচলনে নেই। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে একবারে ডিফাইন করি, এখান থেকে ডিফাইন করি, সুবিধা হবে তোমাদের। হুম, যে সোর্স অফ এনার্জি, সোর্স অফ এনার্জিকে আমরা মেইনলি দুভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের কনভেনশনাল, একটা আমাদের নন কনভেনশনাল। কনভেনশনাল মানে যেটা আমাদের প্রচলিত পরিমাণে আমরা ব্যবহার করি সেটা, আরেকটা হলো আমাদের নন কনভেনশনাল, যেটা আমরা কম ব্যবহার করি। ঠিক আছে, করলেই করতে পারি কিন্তু কম ব্যবহার করি। ঠিক আছে, তো এই কনভেনশনাল মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হলো কমার্শিয়াল, একটা নন কমার্শিয়াল। কমার্শিয়াল মানে আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত, আর নন কমার্শিয়াল মানে আমাদের যেটা আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত নয়। যেরকম ব্যবসা বাণিজ্যের কাজে কোনগুলো লাগে? আমাদের কোল লাগে, ন্যাচারাল গ্যাস অ্যান্ড অয়েল, যেই এগুলো লাগে আমাদের, তারপর ইলেকট্রিসিটি লাগে। আর যদি নন কমার্শিয়াল বলা হয় সেটা হলো ফায়ারউড, ডাইডাং। ডাইডাং, ডাং দ্যাট মিনস হলো গরুর যে কবর, সেই কবরটাকে আমাদের বলা হয় ডাং। ডাই মানে শুকনো, আর স্ট্র মানে আমাদের এই ঘাস পাতা, ওইগুলোকে বলা হচ্ছে। আর ফায়ারউড, আই থিঙ্ক উড বুঝতে পেরেছ। দেন আসলে আমাদের নন কনভেনশনাল, এটা ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে খুব পরিমাণে প্রশ্ন রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। নন কনভেনশনাল, এটা তুমি ডাক্তার নামের ভাবে মনে রাখবে, যে নন কনভেনশনাল মানে হলো যেটা প্রচলনে কম আছে সেটা। কনভেনশনাল মানে প্রচলন, নন কনভেনশনাল মানে কম প্রচলন। সেটার মধ্যে আমাদের কি কি পড়ে? সোলার, তারপর আমাদের উইন্ড, টাইডাল মানে জোয়ার, সোলার মানে জানো, উইন্ড মানে জানো। বায়োমাস মানে আমাদের এই কোথাও কোনোভাবে ডান বা কোনো কিছু স্টোর করে সেটা থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটাকে করা হয়, সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়, মনে রাখবে। CH4। দেন আমাদের জিওথার্মাল, জিওথার্মাল হাইড্রো পাওয়ার, যে আমাদের জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা তো টাইডাল বললাম। হাইড্রো পাওয়ার মানে জলের যে স্রোতের মুখে টারবাইন টাইপের লাগিয়ে যে শক্তিটা উৎপাদন করা হয় সেটা কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে মনে থাকবে আই থিঙ্ক, যে সোলার, উইন্ড, টাইডাল, বায়োমাস, জিওথার্মাল, হাইড্রো। ঠিক আছে, তাহলে তাই আই থিঙ্ক উত্তর এখান থেকে আমরা পেয়ে গেছি। উড, উড হবে, পেট্রোল হবে, কোল হবে। এই তো প্রত্যেকটাই আমরা দেখলাম আমাদের কমার্শিয়াল বা আমাদের কনভেনশনালের মধ্যে পড়ি। তাহলে কি হয়ে যাবে আমাদের? উইন্ড। দ্যাট মিনস উইন্ডটাকে আমরা বেশি একটা ব্যবহার করি না। ঠিক আছে, সরি। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর। Which of the following internet protocols allows us to access the data over the world wide web? ঠিক আছে, ভালো প্রশ্ন, মনে রাখবে এই প্রশ্নটা বারবার রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। যে আমাদের ডাটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দেখো না কোনো জায়গায় কোনো লিঙ্ক টিঙ্ক সার্চ করতে গেলে ডাব্লিউ লেখা থাকে, সেটার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওইখানে যখন কোনোভাবে আমরা কোনো ডাটা অ্যাক্সেস করতে যাই, আমাদের কার হেল্প নিতে লাগে? সেটা হলো, মানে আমরা বুঝতে পারি না যে আমরা হেল্পটা নিচ্ছি, কিন্তু আমরা হেল্প নিচ্ছি, সেটা হলো আমাদের HTTP। ঠিক আছে, এবার HTTP খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা থেকে আমাদের রিপিটেডলি কোশ্চেন আস্ক করা হয়। ফুল ফর্মটা একবার দেখে নিই, যে ওয়েট, HTTP স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট প্রোটোকল। ফুল ফর্মটা জিজ্ঞেস করা হয় যে HTTP এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট প্রোটোকল। এবং এটি আমাদের কোন কাজে ব্যবহার করা হয়? দেখো ওখানে লেখা আছে আই থিঙ্ক, যে টু ইউজ ফর ডাটা কমিউনিকেশন। তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমাদের কি কাজে ব্যবহার হয়? আমাদের ডাটা কমিউনিকেশন করার জন্য। ঠিক আছে, ইট ইজ দ্য বেস অফ ডাটা কমিউনিকেশন, মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যেভাবে আমরা ডাটাগুলো কমিউনিকেট করা হয়, এটা উচিত হলো না এখান থেকে এটা মার্ক করা। ওয়েট, আর কারো PDF গুলো অ্যাক্সেস করতে ইচ্ছে হলে কমেন্ট করবে, আমি টেলিগ্রামে পোস্ট করবো। ঠিক আছে, তাহলে এটাকে বেস বলা হয় আমাদের, কিসের বেস বলা হয়? ডাটা কমিউনিকেশন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যে ডাটাটা আদান প্রদান করা হয় তার বেস বলা হয় HTTP। ঠিক আছে, আগেও আরো বেশ কয়েকটা কম্পিউটার প্রশ্ন আলোচনা হয়েছে, তার মধ্যে HTTPর ফুল ফর্ম আমি বলেছিলাম। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে একদম বেস, এটাও আমি বলেছিলাম। তোমরা যে দেখোনি তাদের লস। ঠিক আছে, দেখে এসো, সুবিধা হবে। চল, নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য SI ইউনিট? ঠিক আছে, SI না CGS সেটা একবার আমাদের ভালো করে দেখে নেওয়া দরকার, কিন্তু ম্যাক্সিমাম SI আমাদের জিজ্ঞেস করে, CGSটা বেশি একটা জিজ্ঞেস করে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য SI ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? কিছু দেখার দরকার নাই, ইলেকট্রিক চার্জ পেয়ে গেছো, হয়ে গেল আমাদের গল্প শেষ। এগুলো হলো আমাদের কিওয়ার্ডের দিকে আমাদের ধ্যান দিতে হবে। ইলেকট্রিক চার্জ ইজ ইকুইভ্যালেন্ট চার্জ কন্টেইনড ইন দ্য নিয়ারলি 6 টু দি পাওয়ার, হেনাতানা দরকার নেই, এটা পাওয়ার হবে। ঠিক আছে, তুমি এখানে বুড়াকার দিয়ে দিয়ে আমাদের এই ইলেকট্রন কোনো কিছু দেখার দরকার নেই, আমাদের শুধু এখানে ইলেকট্রিক চার্জ পেয়েছি, আর ইলেকট্রিক চার্জের আমাদের SI ইউনিট জিজ্ঞেস করে।
করানো জিনিস। আগের যে আমাদের 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে তার মধ্যে কম করে আমি মনে হয় এই স্লাইডটা 3-4 বার রিপিট করি, ঠিক আছে, এই ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে কি হবে এটা উত্তর আমাদের? চল উত্তরের আগে আগে ডিটেলস দিই, তারপর উত্তর আসবে। যে ভোল্টেজ, যদি আমাদের এখানে একদম তোমাদের যদি মনে হয় যে আমি কেন ইংলিশ পড়বো, আমাদের তো বাংলায় পরীক্ষা আসবে, আরে না ভাই, তুমি এই ইংলিশ টার্মগুলো মনে রাখো, তোমার ইজি বেশি হবে। কারণ তুমি বাংলায় পড়তে হবে, বাংলাগুলো একটু বিদঘুটে টাইপের, ঠিক আছে। অন্য কোনো আমাদের এসএসসি পরীক্ষা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো না, কিন্তু তোমার যদি ইংলিশের টার্মগুলো জানা থাকে, এগুলো তো এসএসসিতে রিপিট হয় বারবার, তোমার ওখানে গিয়ে সুবিধা হবে। আর তুমি যে বাংলার পরীক্ষাগুলো দিচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেখানে বাংলার সাথে পাশে ব্র্যাকেটে ইংলিশগুলোও লেখা থাকে, ঠিক আছে। আমার জানা আছে জিনিসটা বেশ ভালো। আমি যখন কোশ্চেন গুলো সলভ করাই তখন আমি পাইনি যে বাংলার পাশে ইংলিশটাও ব্র্যাকেটে সিমিলারলি লেখা থাকে। চলো, ভোল্টেজ, ভোল্টেজের আমাদের মেজারিং ইউনিট কি? আমাদের ইউনিট জিজ্ঞেস করা হয়, ইউনিট আর সিম্বল। তাহলে ভোল্টেজের ইউনিট কি আমাদের? ভোল্ট। এই এই ভোল্টেজের সিম্বলটা তুমি ভি মনে রাখতে পারো, ই মনে রাখতে হবে না। যদি রেজিস্ট্যান্স বা আমাদের রোধ জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে? আমাদের ওহম। খুব জিজ্ঞেস করা হয়, এর সিম্বলটা হলো এই যে এটা, মনে রাখবে। তারপরে দেন আসলে আমাদের ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্সের ইউনিট হলো আমাদের ফ্যারাড, ঠিক আছে। তারপরে চার্জ, যেটা কেবল পেলাম আমরা, কুলাম। চার্জের ইউনিট কি আমাদের? কুলাম। দেন আসলে আমাদের ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সের ইউনিট হলো আমাদের হেনরি। পাওয়ার বা ক্ষমতার একক একক হলো কি আমাদের? ওয়াট, ঠিক আছে। দেন আসলে আমাদের ইম্পিডেন্স, ইম্পিডেন্স দ্যাট মিনস বাধা দেওয়া, ঠিক আছে। বাধা বা আমাদের রোধ সিমিলারলি দুটো একই জিনিস। এটার আর যেই কি বলে ইউনিটটাও হলো আমাদের ওহম, ঠিক আছে। কিন্তু আই থিঙ্ক এটার মধ্যে একটা স্লাইটলি ডিফারেন্স আছে, বড় হয়ে যাবে ক্লাসটা, বলছি না। দেন আসি আমরা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি? আমরা যেই শব্দটা আমরা শুনতে পারি, কমেন্ট করো তো কারো জানা থাকলে যে মানুষ কত হার্টসের মধ্যে শব্দ শুনতে পারে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি একক তাহলে কি আমাদের? হার্টস। এটা সব আমাদের কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্সের ইউনিট কি আমাদের? সেমেন। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, কন্ডাক্টেন্সের ইউনিট কি আমাদের? সেমেন। এই রোধেরই উল্টো সিম্বল এটা, এভাবে মনে রাখতে হবে। আর ফ্রিকোয়েন্সি যেটা কেবল বলছিলাম, যে মানুষ হলো 20 থেকে শুরু করে 20,000 হার্টসের মধ্যে শব্দ মানুষ শুনতে পায়, ঠিক আছে। চলো, আই থিঙ্ক প্রশ্নটা পারা তোমাদের দরকার ছিল, কারণ এই প্রশ্নটা আমি পড়িয়েছিলাম আগের ক্লাসগুলোতে, যারা ঠিকঠাক ভাবে দেখেছো তাদের ইজি লাগে। দেন কুলাম হলো এটা। 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট, ওল্ডেস্ট, এগুলো হলো আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট অফ ইন্ডিয়ান রেলওয়েজ, ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট অফ ইন্ডিয়ান রেলওয়েজ, দ্যাট মিনস কি বলতে চাইছে? ভারতীয় রেলওয়ে সব থেকে পুরনো উৎপাদন ইউনিট কোনটা? জানা আছে কারোর? জানা থাকলে জানিয়ে দিচ্ছি। এর উত্তর হবে আমাদের চিত্তরঞ্জন। হয় যা, এই তো ডি নম্বরে বসে আছে আমাদের আহ চিত্তরঞ্জন। আরে ভাই কই যাও? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, ঠিক আছে, বোঝা গেছে। এবার খুব ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য এর সম্পর্কে আমরা দেখে নিই। যে চিত্তরঞ্জন লোকোমোটিভ হওয়ার, এটা আমাদের কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে। দিন এটা কত সালে তৈরি করা হয়েছিল এটাও আমাদের বারবার জিজ্ঞেস করা হয়। কত সালে? 26 জানুয়ারি 1950 সালে, ঠিক আছে, মনে রাখা দরকার, খুব জিজ্ঞেস করা হয় এই ফ্যাক্টটা। যেটা আসি আমাদের আরো বেশ কয়েকটা তথ্যতে, উম যে আমাদের জিজ্ঞেস করা হয় যে ডিজেল লোকোমোটিভ হওয়ার কোথায় তৈরি করা হয়, রেল কোচ ফ্যাক্টরি কোথায় আছে, এই কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের জিজ্ঞেস করা হয়, সেখান থেকে আমরা দেখে নিচ্ছি। আর যে রেল সম্পর্কিত আমাদের যে তথ্যগুলো, যেমন আমাদের 1953 সালে রেল ব্যবস্থা চালু হয়, কার সময় চালু হয়, ডালহৌসির সময়, কত কিলোমিটার আমাদের প্রথম যাত্রা করেছিল, 38 কিলোমিটার। প্রত্যেকটা ফ্যাক্ট আগে আরো ডিটেলসে আগে আলোচনা করা হয়েছে, তো আজকে আমি রিপিট করছি না। যে এই ফ্যাক্টগুলো নতুন আছে আজকে সেগুলো আলোচনা করি। যে ডিজেল, ডিজেল আগে লোকোমোটিভটা বলি। লোকোমোটিভ মানে যেই রেলের যে ইঞ্জিন হয় না, ইঞ্জিনটাকে আমাদের লোকোমোটিভ বলা হয়, ঠিক আছে। তাহলে ডিজেল লোকোমোটিভটা কোথায় আমাদের তৈরি করা হয়? বানারসি, ঠিক আছে আমাদের। তারপর আমাদের যদি ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি জিজ্ঞেস করা, কোচ মানে বগি, ওই কোচ ফ্যাক্টরি জিজ্ঞেস করা ইন্টিগ্রাল, ঠিক আছে, মনে রাখতে হবে ইন্টিগ্রাল সময় জিজ্ঞেস করতে হবে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হয়ে গেলে আমাদের কোথায় হবে? চেন্নাই। যে যদি রেল, ইম্পর্টেন্ট, রেল কোচ ফ্যাক্টরি যদি জিজ্ঞেস করা হয় তখন কি হবে? আমাদের কাপুরথালা। দেন যদি আমাদের রেল হুইল, হুইল দ্যাট মিনস আমাদের চাকা, যদি রেল হুইল জিজ্ঞেস করা হয় কোথায় আমাদের? সেটা হলো আমাদের ব্যাঙ্গালোর। এবং যদি আমাদের মডার্ন কোচ ফ্যাক্টরি জিজ্ঞেস করা হয় তখন আমাদের রায়বেরেলি, ঠিক আছে, ইউপির রায়বেরেলি। মনে রাখতে হবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এবং বারবার এগুলো রিপিট হয়েছে পরীক্ষা, দ্যাটস ওয়াই আমি এখানে এগুলো নিয়েছি। চলো, নেক্সট কোশ্চেন, দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়াজ সেট আপ বাই দ্য গভর্নমেন্ট ইন ইয়ার, কত সালে আমাদের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড স্ট্যাবলিশ করা হয়েছিল? এটাকে মেইনলি স্ট্যাবলিশ করা হয়েছিল যে পলিউশন মানে পলিউশনের যেই
ব্যাড এফেক্ট গুলো সেগুলোকে ট্যাকেল করার জন্য, ঠিক আছে, বা তার বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন নেওয়া হবে, অ্যাকশন নিতে গেলে তো আমাদের একটা বোর্ড তো থাকতে হবে। দ্যাটস ওয়াই এই বোর্ডটাকে ফর্ম করা হয় আমাদের কত সালে, 47, 65, 56, 9, এটা তৈরি করা হয়েছিল আমাদের 1974 সালে, ঠিক আছে। চল, এখানে আর এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সরি আমি বলবো না, ইম্পর্টেন্ট বল মানে ইম্পর্টেন্ট নয় বলবো না, কিন্তু এগুলো এভারগ্রিন নয়। আমি যে মেনলি আমার যে টার্গেট যে এভারগ্রিন প্রশ্নগুলোকে ট্যাকেল করা, যেগুলো বারবার রিপিট হয় সেগুলো যেন আমার হাত থেকে মিস না যায়, ঠিক আছে। তার সাথে নতুন কিছু প্রশ্নও করবো, যদি কপাল ভালো থাকে চলে আসবে। কিন্তু তুমি নতুন প্রশ্ন পড়ার চক্করে সারা যেই একদম এভারগ্রিন কোশ্চেন গুলো সেগুলোকে তুমি মুখস্থ করছো না ভাই, তোমার ওটা বেওয়াকুফি, আলটিমেটলি কোনো ফল হবে না, পরীক্ষায় গিয়ে মার খাবে, কিচ্ছু হবে না, ঠিক আছে। সো আগে আমাদের সেই এভারগ্রিন প্রশ্নগুলো সেগুলোকে একদম রাখতে মারতে হবে বা একদম জেহেনে মুখস্থ করে রাখতে হবে, তারপরে আমরা নতুন কোশ্চেন দিকে এগোবো, ঠিক আছে। ভালো একটা কোশ্চেন দেখে রাখো। চলো, নেক্সট আসি আমরা বোডো ল্যাঙ্গুয়েজ। আগে বোডো ল্যাঙ্গুয়েজ থেকে আমি ক্লাসটা নিয়েছিলাম, যে আমাদের বিডিএসএম বা বোডো ডোগরি, সান্থালি আর মৈথিলি, এই চারটে ল্যাঙ্গুয়েজকে আমাদের কত সালে ভারতের কনস্টিটিউশনে অ্যাড করা হয়, জানা থাকলে বলো কারো। আই থিঙ্ক এটা আমি ক্লাসে পড়িয়েছি, মানে ম্যাক্সিমাম কোশ্চেন এখানে রিপিট হচ্ছে, ঠিক আছে। কি বলবো, ম্যাক্সিমাম মাত্র 8-10টা ক্লাস হয়েছে, তার মধ্যে এটা টিয়ার 2, ঠিক আছে, এনটিপিসি টিয়ার 2, তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন রিপিটেড, ঠিক আছে। যাই হোক, তাহলে এই বোডো ল্যাঙ্গুয়েজ আমাদের কোথাকার এটা পরে বলছি। আগে এটা আমাদের কোথেকে নেওয়া হয়েছে বলছি, এটা আমাদের 92 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2003 সালে এটাকে অ্যাড করা হয়েছে। কত সালে, 2003 সালে কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 92 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। বোঝা গেছে আই থিঙ্ক। চলো, বোডো ডোগরি, সাঁওতালি আর মৈথিলি মনে রাখতে হবে। জিজ্ঞেস করেছে কোন স্টেটের, তাহলে আমাদের বোডো ল্যাঙ্গুয়েজ আমাদের কোন স্টেটের, কি জানি আমরা, আসাম। ইজি কোশ্চেন একটা, যে আসাম স্টেটে আমাদের কোন ল্যাঙ্গুয়েজ এই কথা বলা হয়, বোডো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে নিয়েছি, সেগুলো হলো আমাদের ওয়েট, হলো কোঙ্কন। কোঙ্কনি আমাদের কোথাকার ল্যাঙ্গুয়েজ, আমাদের গোয়ার, সরি, বঙ্গবন্ধু যদি জিজ্ঞেস করা হয় জংখা, এই উচ্চারণটা আমার একটু পিকুলিয়ার টাইপের লাগে, মানে অদ্ভুত টাইপের মনে হয়, এটাকে আমি জংখা হিসেবে মনে রাখি, ঠিক আছে, জংখা। জংখা হলো আমাদের কোথাকার ল্যাঙ্গুয়েজ, ভুটানের, খুব ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস করা হয়। জংখা কোথাকার, ভুটানের। এবং তেলেগু তো আমরা জানি আমাদের ইন্ডিয়ারই, কিন্তু কোন পার্টিকুলার স্টেট গুলো, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। বাদ বাকি আমাদের কেরালাতেও কিছু বলা হয়, তামিলনাড়ুর দিকেও হালকা কিছু বলা হয়, কিন্তু মেনলি যদি একদম প্রিডমিনেন্টলি ভাবে দেখা যায়, সেটা হলো আমাদের অন্ধ্রপ্রদেশ, আর TEL দ্যাট মিনস আমাদের তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানা। এবং এটার আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়, যে দ্য ইটালিয়ান অফ দ্য ইস্ট, ঠিক আছে। এই তেলেগু ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কি বলা হয়, দ্য ইটালিয়ান অফ দ্য ইস্ট। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে। এবং চায়না, এবার চায়নার এই ল্যাঙ্গুয়েজটা অনেকের সাথে অনেক সময় গল্প করে ফেলে, মানে অনেককে গল্প বানিয়ে দেয়, যে তারা তো সবাই জানে যে চাইনার ল্যাঙ্গুয়েজ চাইনিজ, কিন্তু অপশন তারা যখন চাইনিজ পায় না, তখন তাদের অপশন মানে তখন তাদের অবস্থা। যাই হোক, কিছু বলছি না। তাহলে এই জিনিসটা, এই ফ্যাক্টটাও আমাদের মনে রাখা দরকার, ইম্পর্টেন্ট খুব, যে চায়নার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে আমাদের ম্যান্ডারিনও আসে। বোঝা গেছে, তাহলে চায়নার ল্যাঙ্গুয়েজ ম্যান্ডারিন মনে রাখতে হবে, মানে আরো আছে, কিন্তু ম্যান্ডারিনও তার মধ্যে মানে একজন বলতে পারি আমরা, ঠিক আছে, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট খুব। চলো, নেক্সট কোশ্চেনে যাই। আর্টিকেল 293, ইম্পর্টেন্ট বলবো না, মানে এভারগ্রিন বলবো না, কিন্তু ইম্পর্টেন্ট, মানে খুব পরিমাণে আস করা হয় প্রশ্নটা তেমন নয়, কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় করা হয়, এভারগ্রিন না। কিন্তু এই প্রশ্নটা নেওয়ার মোটিভ হলো আমার, যে কি করে তোমাদের এলিমিনেশন শেখাবো সেটা আমার বোঝানোর জন্য। চলো দেখি তো, প্রশ্ন অনেক অপশন গুলোকে আমরা কি করে এলিমিনেট করতে পারি, মানে এলিমিনেট করার আর্টও একটা অসম্ভব রকমের আর্ট, ঠিক আছে। চলো দেখি আমরা। ফার্স্ট অপশন বলছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ বাই লেফটেন্যান্ট গভর্নর। দেখো প্রত্যেকটাতেই সেম আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন, সেম 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 সেম। তাহলে একটাতে রয়েছে বাই লেফটেন্যান্ট গভর্নর, বাই প্রেসিডেন্ট, বাই প্রাইম মিনিস্টার, নাকি বাই আমাদের ক্যাবিনেট মিনিস্টার। এবার ক্যাবিনেট মিনিস্ট্রি কোনো ইউনিয়ন টেরিটরিকে মানে এই যে ইউনিয়ন টেরিটরি গুলো হয় সেগুলোকে শাসন করবে? একদমই না, ক্যাবিনেট মিনিস্ট্রি এরকম কোনো ক্ষমতাই নাই আমাদের, ঠিক আছে। তাহলে ক্যাবিনেট মিনিস্টার আমাদের প্রথমেই বাদ। এবার আসি আমাদের প্রাইম মিনিস্টারও হতে পারে, প্রেসিডেন্টও হতে পারে, লেফটেন্যান্ট গভর্নরও হতে পারে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা তোমার যদি হালকা বেসিক সেন্স থাকে, তুমি এটাকে অপশন করে আসতে পারতে আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে।
তোমার যদি হালকা বেসিক সেন্স থাকে তুমি করে আসছে এটা প্রেসিডেন্ট, এবং তোমার ঠিকও হয়ে যেত। বলো তো কেন? কারণ যে ইউনিয়ন টেরিটরি গুলো সেগুলোকে একদম ম্যানেজের কাজ করে কি আমাদের প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট তো নিজে আর কতগুলো ইউনিয়ন টেরিটরিতে গিয়ে বসবে? যেমন আমাদের এখন বর্তমানে 8টা আছে, কি কি প্রেসিডেন্ট বসে থাকবে যে ভাই তোমরা আসো, তোমাদেরকে আমি শাসন করবো, আমি তোমাদের রাজা আমি? এরকম তো হবে না নিশ্চয়ই। তো জিনিসটা কি করে মেনটেন করে প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট এগুলোকে রেগুলেট করে প্রেসিডেন্ট, কিন্তু একজন গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নরকে অ্যাপয়েন্ট করে। বোঝা গেছে? কিন্তু তুমি যদি এখানে লেফটেন্যান্ট গভর্নর মেরে দাও তোমার ভুল হয়ে যাবে, তোমাদের অ্যান্সার করতে হবে প্রেসিডেন্ট। বোঝা গেছে? এবং যদি জিজ্ঞেস করা হয় যে প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্ট করে, তখন তোমার অপশন দিয়ে করতে হবে তোমার লেফটেন্যান্ট গভর্নরও ঠিক তখন, তখন কোনো ইস্যু নেই আমাদের। বোঝা গেছে? তাহলে কি করে আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করবো, মানে কি করে এই অপশন টেস্টের জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করবো পরীক্ষা হলে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। 10 নম্বর, দাস কন্টেম্পোরারি কার্নাটিক মিউজিক। কন্টেম্পোরারি, হ্যাঁ কন্টেম্পোরারি, দ্যাট মিনস সমকালীন। ঠিক আছে, হাউ মেনি মালাকার্তা রাগাস, মালাকার্তা রাগাস আর দেয়ার মানে আমাদের ইন্ডিয়ার কথাই বলছে, যে ইন্ডিয়াতে কতগুলি মালাকার্তা রাগাস আছে। ঠিক আছে, মালাকার্তা রাগাস এই জিনিসটা আমাদের কর্ণাটিক মিউজিকেরই একটা ফর্ম ভাবতে পারো। ঠিক আছে, তাহলে এটা উত্তর আগে পরে বলছি, আগে কয়েকটা ডিটেলস এখান থেকে বলে নিই, যেগুলো আমি আগেও করিয়েছি এখনো করাই, কারণ এগুলো বারবার পরীক্ষা আসে এবং আমাদের মনে রাখা দরকার। যে পুরন্দর দাস আমাদের যদি কার্নাটিক কার্নাটিক মিউজিকের যদি ফাদার হিসেবে ধরা হয় তাকে, তাহলে আমরা তাকে কিন্তু পুরন্দর দাস, এখানে লিখেছে পিতামহ যেভাবে ইচ্ছে মনে রাখো, কিন্তু ফাদার অফ কার্নাটিক মিউজিক পুরন্দর দাস, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। ঠিক আছে, এবং আরো একটা যে জিনিস জিজ্ঞেস করা হয় যে কুইন কুইন অফ কার্নাটিক মিউজিক, আগেও করিয়েছি, তাকে বলা হয় আমাদের MS সুব্বুলক্ষ্মী। ঠিক আছে, উনি 1999 সালে আমাদের ভারতরত্ন পায়। কোন ফিল্ডে? আমাদের মিউজিকের ফিল্ডে। ঠিক আছে, তারপরে ফেমাস কম্পোজিশন ইনক্লুডস দাহা সাহিত্য, ইনি সরি দশ সাহিত্য, ইনি আমাদের কোন সাহিত্যটা মানে কম্পোজ করেছিলেন সেটা আমাদের 10 সাহিত্য। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট দেখে দেখে রাখতে হবে। তারপরে এই যে ত্যাগরাজা, অসম্ভব ইম্পর্টেন্ট এনার থেকে একটা ফ্যাক্ট, সেটা হলো ট্রিনিটি অফ কার্নাটিক মিউজিক। জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে ডিরেক্ট। আমার আগেরবার যে সিরিয়ালটা মানে আগেরবার মানে এই 24-এর সিরিয়াল লিখেছিল যে ট্রিনিটি অফ কার্নাটিক মিউজিক কাকে বলা হয়, মানে কাকে না কাদের বলা হয়। তিনি হলেন আমাদের একজন ত্যাগরাজা শ্যামা শাস্ত্রী, আরেকটা হলো আমাদের মুথুস্বামী দীক্ষিতার। তাহলে আমরা এরকম মনে রাখবো ত্যাগরাজা, শ্যামাশাস্ত্রী আর দীক্ষিতার। মুথুস্বামীটা দেয় না, এখানে দীক্ষিতার দিয়ে চালিয়ে দেয় ওরা অপশন। বোঝা গেছে? তাহলে ত্যাগরাজা, শ্যামাশাস্ত্রী আর মুথুস্বামী দীক্ষিতার, তিনজনকে একসাথে বলা হয় ট্রিনিটি অফ কার্নাটিক মিউজিক। ঠিক আছে, এবং যদি ত্যাগরাজা সম্পর্কে বলা হয়, ইনি কার্নাটিক মিউজিকের একজন ফেমাস একজন ব্যক্তিত্ব। ইনি আমাদের থাউজেন্ডস অফ ডিভোশনাল মানে লর্ড যে রামার প্রতি যে আমাদের আরাধনা, তার মানে সেটার বেসিসে বহুত আমাদের জিনিস কম্পোজ করেছিলেন। ঠিক আছে, সো মেন ফ্যাক্টগুলো এখান থেকে পেয়ে গেছি আমরা। এটাতে আসছি আমরা, যে মালাকার্তা রাগা, কতগুলি মালাকার্তা রাগা আছে? কারো যদি জানা থাকে কমেন্ট করো, না হলে আমি বলে দিই। এটা হলো আমাদের 72। ঠিক আছে, কতগুলি? 72। চলো, এবার যদি জিজ্ঞেস করা হয় যে এই মালাকার্তা রাগা এগুলো মানে কম্পোজ করেছিল কে, এটা পুরোপুরি আমাদের কম্পোজ হিসেবে তোমাকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে এই মালাকার্তা রাগাসদের সাথে প্রিডমিনেন্টলি ভাবে কে জড়িত। তখন তোমার কি মারতে হবে? আমাদের ভেঙ্কাটা মাক্ষী। কি মারতে হবে? অপশন থাকবে ভেঙ্কাটা মাক্ষী, তোমার ওটাই ক্লিক করতে হবে এখন চাপে। বা এইভাবেও তুমি মনে রাখতে পারো যে কার্নাটিক মিউজিকের আমাদের মালাকার্তা রাগাসকে কে কম্পোজ করেছিল বা কে এটাকে স্টার্ট করেছিল, তিনি হলেন আমাদের ভেঙ্কাটা মাক্ষী। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চল, হয়ে গেছে 10টা কোশ্চেন আজকে। আজকে চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি বলে লেন্থটা কম রাখার, না হলে অন্যদিন আরো বেশি তথ্য দিই। কারণ যদি কি মনে না হয় প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখতে পারো, আজকে একটু ক্লাসের লেন্থটা শুনে ছোট করে দিচ্ছি তাড়াতাড়ি বলে। চলো, থ্যাংক ইউ সবাইকে। যদি ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, সুবিধা হবে তোমাদের। চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবং যে আমার অ্যানাউন্সমেন্টটা ছিল যে ইংলিশ রিলেটেড ভোকাব, সেটাও চেষ্টা করবো আজ বা কাল 2-1 দিনের মধ্যে থেকে স্টার্ট করে দাও। ঠিক আছে, এবার মেনলি পিপিটা বানাতে একটু সময় লাগে, এছাড়া সেটা অন্য কোনো বড় ফ্যাক্ট নেই। আমার তো রেকর্ড করতে বড় 10-20 মিনিট লাগে। ঠিক আছে, মানে ক্লাসের লেন্থের উপর ডিপেন্ড করছে। তো পিপিটা বানানো হোক আমার, আমি সাথে সাথে ক্লাস রেকর্ড করে দিয়ে দেবো। এবং যেভাবে আমি করাবো আশা করি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করতে পারো যদি ভালো লাগে থাকে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ সবাইকে, পরে দেখা হচ্ছে।